আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ক্লাস 8-এর হিস্ট্রি চ্যাপ্টার 4 ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে। তোমাদের এই ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র থেকে যে সমস্ত 3 নম্বরের কোশ্চেনগুলো হয়, টিকা আকারে থাকে এবং 3 নম্বরের কোশ্চেন হিসেবে থাকে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর এর আগের ভিডিওতেই চ্যাপ্টার 4 থেকে এই এই চ্যাপ্টার থেকে যে সমস্ত এমসিকিউ এসিকিউ টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু দেওয়া আছে, তাই যারা এখনও দেখোনি কিন্তু ওই ভিডিওটা প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কারণ ওই কোশ্চেনগুলো বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর প্রায় সকল স্কুলগুলোতেই কিন্তু ওই কোশ্চেনগুলো ঘুরে ফিরে আসে, তাই ওই কোশ্চেনগুলো দেখে নিলে অবশ্যই তোমরা থার্ড সামেটিভের জন্য খুবই হেল্পফুল হবে। আর এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করতে থাকো, কারণ এইখান থেকে যা কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে এইখান থেকেই কিন্তু তোমরা করলে পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন বলছে, সম্পদ বহির্গমন ও অবশিল্পায়নের ফলাফল আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, কিন্তু থার্ড সামেটিভ একটা আসার মতো কোশ্চেন, এইরকম একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, এটা অবশ্যই করবে। সম্পদের বহির্গমন ও অবশিল্পায়নের যৌথ ফলাফল হিসাবে ঔপনিবেশিক ভারতে সাধারণ মানুষের দারিদ্র্য বেড়েছিল। দুর্ভিক্ষের কারণে বহু লোক মারা গিয়েছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে পর্যায়ক্রমিক দুর্ভিক্ষের ফলে বহু লক্ষ মানুষ মারা যান। দুর্ভিক্ষগুলিতে সরকারি সাহায্যের পরিমাণও ছিল যৎসামান্য। 1854 থেকে 1901 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় 2,89 লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গিয়েছিলেন। একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছিল, 4 কোটি ভারতবাসী আধপেটা খেয়ে দিন কাটায়। দারিদ্র্য দীর্ঘস্থায়ী হবার জন্য ঔপনিবেশিক নীতিকেই মূলত দায়ী করা হয়েছিল। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই করবে, থার্ড সামেটিভের জন্য খুবই হেল্পফুল কোশ্চেন এটা কিন্তু। 2 নম্বর কোশ্চেন, কেন কৃষক সমাজে চূড়ান্ত সংকট দেখা যায়? কে প্রশাসনকে নতুন করে গড়ে তোলার প্রয়াস নেন? এটা একটু দেখে রাখবে, সেরকম ইম্পর্টেন্ট না হলেও দেখে রাখতে হবে। অ্যান্সার বলছে, 1769 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ এবং 1770 খ্রিস্টাব্দে ভয়ঙ্কর মনমন্থ দেখা দেয়। ফলে কোম্পানি নিজের রাজস্ব আদায় সংক্রান্ত প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন করে ভারতে শুরু করে। বাংলায় কোম্পানির নতুন শাসনকর্তা ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে রাজস্ব আদায় করতে গিয়ে কৃষকদের ঘাড়ে নতুন করে করের বোঝা চাপিয়ে দেন। তারপর 1772 খ্রিস্টাব্দে ইজারদারি ব্যবস্থা চালু করেন। তাতে সমস্যা আরও বেড়ে যায় এবং কৃষক সমাজ নতুন করে সংকট দেখা দেয়। 1784 সালে লর্ড কর্নওয়ালিস রাজস্ব সংক্রান্ত প্রশাসন নতুন করে গড়ে তোলার সিদ্ধান্ত নেন। 3 নম্বর কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কিছু স্কুলে এই কোশ্চেনটা তো আসবেই একদম কনফার্ম। দাদন প্রথা বলতে কি বোঝায়? না, দাদন কথাটির অর্থ হচ্ছে অগ্রিম অর্থ প্রদান। পলাশির যুদ্ধের পর থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কর্মচারী ও গোমস্তাদের মাধ্যমে দেশীয় তাঁতিদের দাদন বা অগ্রিম অর্থ দিত। কোম্পানির দাদন নেওয়ার ফলে তাঁতিরা তাদের উৎপন্ন দ্রব্য কোম্পানি ছাড়া আর কোথাও বিক্রি করতে পারত না। ক্ষতি স্বীকার করেও কম দামে তারা উৎপন্ন যে বস্ত্রটা ওটাকে কোম্পানিকে বিক্রি করতে বাধ্য হতো। 4 নম্বর কোশ্চেন, আমিনি কমিশন কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যান্সার দেখো, 1776 খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব বিষয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ও সরকারকে সুপারিশ করার জন্য একটি কমিশন গঠন করেন। এই কমিশন আমিনি কমিশন নামে কিন্তু পরিচিত। এই কমিশন জমির উর্বরতা অনুযায়ী রাজস্বের হার নির্ধারণ, রাজস্ব আদায় করা, কৃষকদের উন্নতির জন্য ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কাজ করত। 5 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনটাও কিছু স্কুলে দেবে, মহলবাড়ি ব্যবস্থা কি? এই ব্যবস্থার ফলাফল আলোচনা করো। 3 নম্বরের আকারে দিতে পারে এটা। অ্যান্সার দেখো, উত্তর ও উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত এলাকার ভূমি রাজস্ব আদায়ের ক্ষেত্রে ব্রিটিশ প্রশাসন মহলবাড়ি বন্দোবস্ত চালু করেছিল। এর জন্য সরকার মহলের জমিদার বা প্রধানের সঙ্গে চুক্তি করে। এই চুক্তির মধ্যে গোটা গ্রাম সমাজকে ধরা হয়েছিল। এই ব্যবস্থায় কৃষক সমাজের ক্ষেত্রেও বিশেষ সুরাহা হয়নি। নির্দিষ্ট সময়ান্তর রাজস্ব হার সংশোধন করা হতো, উঁচু হারে রাজস্ব আদায় করা হতো এবং বাড়তি রাজস্বের বোঝা মেটাতে গিয়ে ধার করা এবং সেই ধার শোধ দিতে না পারায়, এটা ধার হবে, যার আছে এটা কারেকশন করবে একটু, ধার শোধ দিতে না পারায় অত্যাচার এসবের মুখোমুখি হতে হতো কৃষকদের। বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকদের জমিগুলি মহাজন ও ব্যবসায়ীদের হাতে কেন্দ্রীভূত হয়েছিল। 6 নম্বর কোশ্চেন, অবশিল্পায়নের প্রভাব জনজীবনে কতটা প্রভাব ফেলেছিল?
এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 1813 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়, ফলে ভারতে ব্রিটিশ পণ্যদ্রব্য ছেয়ে যায়। ভারতীয়দের নানা রকম বৈষম্য ও প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়েছিল, ফলে দেশীয় শিল্পগুলি যে উঠত ধ্বংসের মুখে পড়ে। এই ঘটনাই অবশিল্পায়ন বলে পরিচিত। ব্রিটেনের তৈরি কাপড়ের সঙ্গে পাল্লা দিতে না পেরে ভারতীয় সুতিবস্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ জীবিকাহীন হয়ে পড়ে। কর্মচ্যুত মানুষের কৃষির ওপর নির্ভর করলে কৃষি অর্থনীতির ওপর চাপ বাড়তে থাকে। দেশীয় শিল্পের অবনমন শুরু হয়। অবশিল্পায়ন নিয়ে ঔপনিবেশিক সরকার কোনো ইতিবাচক ভূমিকা নেননি। অবশিল্পায়নের নেতিবাচক প্রভাব নিয়ে দেশীয় বুদ্ধিজীবীরা অনেকেই ঔপনিবেশিক শাসনের সমালোচনা করেছিলেন। এর ফলে কৃষি ও শিল্পের মধ্যে অর্থনীতির সামঞ্জস্য নষ্ট হয়ে পড়ে। এই কোশ্চেনটা বড় কোশ্চেন হিসেবেও 5 নম্বরের পার্ট কোশ্চেনেও কিন্তু তোমরা পেতে পারো, যেগুলো 3+2 থাকবে। অবশ্যই এই কোশ্চেনটা করবে, আর এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 7 নম্বর, নীল বিদ্রোহ কেন ঘটেছিল? এটাও পূর্ব ভারতে নীল চাষের জন্য ব্রিটিশ সরকার প্রত্যক্ষ উদ্যোগ নিয়েছিল। 1788 খ্রিস্টাব্দে কোম্পানি 10 জন নীলকরকে অগ্রিম টাকা দিয়ে বাংলায় নীল চাষ শুরু করেন। 1829 খ্রিস্টাব্দ পর্যন্ত জমি কেনার বিষয়ে নীলকরদের অধিকার ছিল না, ফলে নীলকররা প্রথমে স্থানীয় কৃষকদের নীল চাষের জন্য রাজি করাতে চেষ্টা করে। তাতে কাজ না হলে জোর করে অগ্রিম টাকা বা দাদন দিয়ে চাষিদের নীল চাষ করতে বাধ্য করে। এর ফলে বাংলার বহু অঞ্চলে নীলকর ও কোম্পানির সঙ্গে কৃষকদের সংঘর্ষের পথ প্রস্তুত হতে থাকে। তাছাড়া ক্রমেই চাষিদের ওপর নীল চাষ করার জন্য দমনপীড়ন চলতে থাকে। এরই ফলে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলায় কিন্তু নীল বিদ্রোহ ঘটে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনটা তো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা হচ্ছে কিছু স্কুলে পাবেই তোমরা। 8 নম্বর কোশ্চেন হচ্ছে সূর্যাস্ত আইন কি? জমিদারদের কাছে চিরস্থায়ী বন্দোবস্ত। যাদের সেকেন্ড সামেটিভে এই কোশ্চেনটা আসেনি তারা কিন্তু তৈরি থেকো এই কোশ্চেনটা করার জন্য। অ্যান্সার হচ্ছে জমিদারদের কাছে চিরস্থায়ী ব্যবস্থা প্রথম দিকে কিছুটা সমস্যার সৃষ্টি করে। প্রাথমিকভাবে জমির মালিকানা জমিদারদের হাতে থাকলেও জমির প্রকৃত মালিকানা ছিল কিন্তু কোম্পানির হাতে। নির্দিষ্ট একটা তারিখের মধ্যে সূর্য ডোবার আগেই যদি প্রাপ্য খাজনা কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারি অন্যত্র বিক্রি করার অধিকার কোম্পানির ছিল। এই ব্যবস্থা কিন্তু সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। 9 নম্বর কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব নিয়ে বঙ্কিমচন্দ্র কী সমালোচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে চিরস্থায়ী ব্যবস্থার সমালোচনা করেছিলেন। তার ভাষায়, জীবের শত্রু জীব, মানুষের শত্রু মানুষ, বাঙালি কৃষকের শত্রু বাঙালি ভূস্বামী। জমিদার নামক বড় মানুষ কৃষক নামক ছোট মানুষকে ভক্ষণ করে। কৃষকদের পুরো উদ্গ্রস্ত করে না বটে, কিন্তু যাহা করেন তাহা অপেক্ষা হৃদয় শোনিত পান করা দয়ার কাজ। এই চিরস্থায়ী বন্দোবস্ত বঙ্গদেশের অর্ধপাতের চিরস্থায়ী বন্দোবস্ত মাত্র কোস্মিনকালে ফিরিবে না। ইংরাজদিগের এ কলঙ্ক চিরস্থায়ী। 13 নম্বর কোশ্চেন দেখো, মহাজনী ব্যবস্থা বলতে কী বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরের জন্য। ঔপনিবেশিক আমলে মহাজনদের সমাজে বিশেষ ভূমিকা দেখা দেয়। চড়া হারে ও নগদ অর্থে রাজস্ব মেটাতে প্রজাদের ঋণ গ্রহণ করতে হতো। প্রজারা ছিল নিরক্ষর। এই সুযোগে মহাজনরা কারচুপি ও জালিয়াতি করে সুদ আদায় করে যেত। কোম্পানির আইন ছিল জমিদারদের জন্য, ফলে আইনের সাহায্য নিয়ে মিথ্যা মামলা করে প্রজাদের সম্পদ তারা কেড়ে নিত। বিভিন্ন অঞ্চলে যে প্রজা বিদ্রোহ দেখা দিত তার আক্রমণের মূল লক্ষ্য ছিল কিন্তু মহাজনী ব্যবস্থা। 10 নম্বর কোশ্চেন, অবশিল্পায়ন কি? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা তোমরা পাবেই। 3 নম্বরে হয়, না হয় 5 নম্বরে। এটা পার্ট কোশ্চেন হিসেবে তোমরা পাবে। 1813 খ্রিস্টাব্দের পর থেকেই কোম্পানির হাত থেকে ভারতের বাজারে একচেটিয়া অধিকার চলে যায়। ধীরে ধীরে বিভিন্ন ব্রিটিশ পণ্য ভারতে আমদানি করা হতে থাকে। ভারতীয় শিল্প ক্রমশ কঠিন থেকে কঠিনতর প্রতিযোগিতা ও বাধার সম্মুখীন হয়। দেশীয় শিল্পগুলি ক্রমশ ধ্বংস হতে থাকে। একে বলে কিন্তু অবশিল্পায়ন। অবশিল্পায়ন কাকে বলে? বিপুল সংখ্যক মানুষ কর্মচ্যুত হন। কারিগর ও শিল্পীরা জীবিকার জন্য চাষের কাজে যোগ দেয়। ফলে কৃষি অর্থনীতির ওপর তীব্র চাপ পড়ে। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে বিদেশি দ্রব্যের ভারতের বাজারগুলি ছেড়ে যায়। বিভিন্ন দেশীয় শিল্পের অবনমন ঘটে।
অবশিল্পায়নের সরকার কোনো ইতিবাচক পদক্ষেপ নেয়নি। এই ছিল তোমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত 3 নম্বর এবং 5 নম্বরের পার্ট কোশ্চেন পাবে এরকম কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করলাম। আর এগুলো করলেই কিন্তু তোমরা 100% এখান থেকেই 3 নম্বর এবং 5 নম্বরের পার্ট কোশ্চেন পেয়ে যাবে। আর এগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে, তারপরেই কিন্তু পড়বে। আর এগুলো করে নিলে থার্ড সামেটিভে তোমরা কিন্তু এখান থেকেই পেয়ে যাচ্ছ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক প্রদান করবে, এবং যদি এইরকম আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে হয় সবার আগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।